শেষ খবর পাওয়া পর্যন্ত বলছে পাইলট সহ এখন পর্যন্ত নিহত ১৯, তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সবাই। আমাদের সহকর্মীরা হাসপাতালগুলোতে ছড়িয়ে রয়েছেন এবং দুর্ঘটনাস্থলেও রয়েছেন আমাদের সহকর্মী। এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমাদের সহকর্মী। এই মুহূর্তে আমাদের আশরাফুল আলম আকাশ আমাদের সহকর্মী সেখানে আছেন। আশরাফুল আলম আকাশ রয়েছেন, আমি তার কাছ থেকে বার্ন ইনস্টিটিউটের খবর জানার চেষ্টা করবো। যে আকাশ, বেশিরভাগ অগ্নিদগ্ধদের নিয়ে আসা হয়েছে বার্ন ইনস্টিটিউটে, যাদের অনেকেরই ৮০ থেকে ৯০% দেখা গেছে পুড়ে গেছে। কি অবস্থা দেখছেন, চিকিৎসকরা কি বলছেন? মূলত এখন পর্যন্ত যদি আমরা বলে রাখি ১০০ জনেরও বেশি কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছে। তবে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত প্রায় ৫০ জনের বেশিকে ভর্তি দেখানো হয়েছে, যার মধ্যে বেশিরভাগই কিন্তু আশঙ্কাজনক। এমনই তথ্য জানিয়েছিলেন আইন উপদেষ্টা। তিনি যখন এখানে এসে আহতদেরকে দেখিয়েছেন, দেখার পরই মূলত তিনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এর পরবর্তী আসলে আবার রাতের ৮টায় আরেকটি সংবাদ ব্রিফিং আছে, যেখানে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা দায়িত্বরত আছেন তারা মূলত সার্বিক বিষয় নিয়ে একটি ব্রিফিং করবেন। তখন আসলে যে চিত্রটি সেটি উঠে আসবে, কারণ এখন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু অনেক রোগী এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তারা কিন্তু ভর্তি হয়েছেন। এখন সর্বশেষ তথ্য পাওয়ার জন্য আসলে আমাদের রাতের ৮টার যে ব্রিফিংটি সেটির জন্য অপেক্ষা করতে হবে। তবে আমরা এখন পর্যন্ত দেখছি যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্সে করে কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে রোগীরা আসছেন, যাদের অনেকেই ৭০ থেকে ৮০% পুড়ে গিয়েছে। আবার অনেকের প্রাথমিক কিছু ক্ষয়ক্ষতি নিয়েও তারা এখানে এসেছেন। তবে প্রাথমিক চিকিৎসার পরে সবাইকে এখানে আসতে হচ্ছে, কারণ বিশেষায়িত এই হাসপাতালগুলোতে যারা অগ্নিদগ্ধ হন তাদের জন্য যে চিকিৎসা সেবা রয়েছে সেটি আসলে অন্য কোথাও কিন্তু এই সুবিধাটি নেই। বলা যায় এখন পর্যন্ত আপনি সামনে যে পরিস্থিতিটি দেখছেন, এখানে কিন্তু রোগীদের বিভিন্ন স্বজন থেকে শুরু করে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সহ কেউ এসেছেন স্বেচ্ছা রক্ত দেওয়ার জন্য। আবার অনেক রক্ত দানকারী প্রতিষ্ঠান আছেন, তারাও এখানে এসেছেন। আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে যে প্রয়োজনীয় রক্তগুলো সেগুলো কিন্তু সংগ্রহ করছেন। সার্বিক পরিস্থিতি বলতে গেলে যে হতাহতের সংখ্যাটি সেটি কিন্তু প্রায় ২০০-র কাছাকাছি বলা যায়। আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদেরকে আলাদা করে কি কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, কিভাবে তাদেরকে আলাদা করা হচ্ছে এই বিষয়টি যদি জানাতেন। এবং যারা ৫০ জন আপনি বলছিলেন যে ভর্তি করা হয়েছে, বাকিদেরকে কিভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে? শান্তা, মূলত যে ৫০ জনের কথা বলছিলাম সেটি বিকেল ৫টা নাগাদ যে ব্রিফিংটি আমাদেরকে করেছিলেন আইন উপদেষ্টা, সেটি তখনই সর্বশেষ তথ্য ছিল। সেই তথ্য অনুযায়ী কিন্তু এখনও কিন্তু আমরা আপডেট কোনো তথ্য এখানে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেনি। তারা পরবর্তী যে তথ্যটি সেটি রাতের ৮টায় জানানোর কথা রয়েছে আমাদেরকে। আর এই হাসপাতালেই শুধু ৫০ জনের বেশি ভর্তি ছিল ৫টার আগ পর্যন্ত। এখনও কিন্তু অনেক রোগী আসছে, আর যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে কিন্তু আইসিইউতে রাখা হচ্ছে। যেহেতু এখানে একটি সীমাবদ্ধতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু এই একই ধরনের সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এটিও জানানো হয়েছে যাদের অবস্থা আরও বেশি গুরুতর, বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে তাদেরকে কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়ারও প্রস্তুতি এখন পর্যন্ত সরকারের রয়েছে। আকাশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। বার্ন ইনস্টিটিউট থেকে খবর জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি, ফয়সাল হোসেন। ফয়সাল, আমার কথা শুনতে পারলে একটু জানাবেন যে আপনি কোথায় অবস্থান করছেন। যদি ঘটনাস্থলে অবস্থান করে থাকবেন একটু জানাবেন যে সেখানে কি অবস্থা। বিশেষ করে এখানে অনেক মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি, জানাবেন যে এখানে সর্বশেষ কি দেখছেন ওই জায়গায়। এখানে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যারা এখানকার উদ্ধার অভিযান কিন্তু শেষ। এখন কিন্তু উৎসুক যে জনতা, সেই জনতা ভিড় করে আছে, কিন্তু এমনিতে যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযান শেষ। এখানে প্রায় ১৫ থেকে ২০টি যে ফায়ার সার্ভিসের টিম ছিল তারা কাজ করেছে। তো প্রায় থেকে ৫ ঘন্টা কাজ শেষে এখন কিন্তু সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনীর যে অ্যাম্বুলেন্সগুলি ছিল বা গাড়ি ছিল এগুলো কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। এবং এইখানে আমি প্রায় দুপুর ১:৩০ থেকে ২টা নাগাদ এখানে এসেছি। তখন থেকে আমি আসলে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ
বলতে হয় যে 100 থেকে 150 অ্যাম্বুলেন্স এরই মধ্যে কিন্তু ভেতর ঘটনাস্থলে গিয়েছে এবং ঘটনাস্থল থেকে বের হয়েছে। তো সুনির্দিষ্টভাবে এখনই আমি ঘটনাস্থল থেকে বলা যাচ্ছে না যে কি পরিমাণ নিহত হয়েছে, তবে আহত এখানে প্রত্যক্ষদর্শী এবং যারা সাধারণ এখানে ঘটনাস্থল প্রথম থেকে পর্যবেক্ষণ করেছেন তারা বলেছেন যে শতাধিক আহত হয়েছে। সংখ্যা হয়তো সরকারিভাবে হয়তো 20 জন বলা হচ্ছে, বা এটা আরো বাড়তে পারে আর কি। ফয়সাল, একটু জানাবেন আপনি ঘটনাস্থলে যেহেতু অবস্থান করছেন, এখনো কি এমন কাউকে পেয়েছেন যে পরিচয় পাচ্ছেন না, খোঁজ করতে পারেননি, এরকম কেউ দাবি করছেন, এমন কাউকে পেয়েছেন ঘটনাস্থলে? সেনাবাহিনী লাঠিচার্জ করছে, কারণ এখানে যে পরিমাণ উৎসুক জনতা, এই উৎসুক জনতার ভিড় কিন্তু সামলাতে পারছে না, এবং সেই কারণে যারা যারা ভেতরে এখনো যদি 2-1 জন থেকে থাকে আহত অবস্থায়, তাদেরও কিন্তু বের করা সম্ভব হচ্ছে না। তো এই কারণে সেনাবাহিনী লাঠিচার্জ করে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর আগের সংবাদে বলেছিলাম যে ভেতরে কয়েকটি ক্রেন প্রবেশ করানো হয়েছে, যে ধ্বংসাবশেষ, অর্থাৎ যেই বিমানটি এখানে আছড়ে পড়েছে সেই বিমানের ধ্বংসাবশেষগুলো বের করা হবে। এবং আমরা দেখতে পেলাম যে এই ক্রেনটি কিন্তু ভেতর থেকে এরই মধ্যে বের করে নিয়ে আসা হয়েছে। ভেতরে কিন্তু বেশ কিছু বড় বড় সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করানো হয়েছে। আমরা ধারণা করছি যে সেই গাড়িগুলোতে হয়তো যে ধ্বংস বিশেষগুলো আছে সেগুলো সেখান থেকে বের করা হবে। এইখানে এখনো পরিস্থিতি এখানে বের করে সকালে আমরা যে দুপুরবেলা আমরা যেটা দেখেছিলাম যে যেসব স্বজনেরা মানে শিক্ষার্থী যারা ছিলেন তাদের পরিবারের আহাজারি আমরা দেখেছি। সময়ের সাথে সাথে এখানে সেনাবাহিনী হয়েছিল, সেখানে লিস্ট করে করে যারা ভিতরে শিক্ষার্থীরা আটকে পড়েছিলেন তাদের কিন্তু তাদের স্বজনদের ভিতরে নিয়ে গিয়ে বের করে নিয়ে আসা হয়েছে। আর যারা গুরুতর আহত হয়েছেন তাদের কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এখনো থমথমে এই অবস্থা, হয়তো আরো বেশ কিছুক্ষণ চলবে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তবে উদ্ধার অভিযান আপাতত এখানে স্থগিত আছে আর কি, অর্থাৎ হতাহত বা আহত নিহত ভেতরে কেউ নেই বলে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফয়সালকে ধন্যবাদ। ফয়সাল, আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে আসবো। আমরা বিদাকে দেখতে পাচ্ছি, জুমাতুল বিদা রয়েছেন উত্তরার আধুনিক হাসপাতালে, আমরা সেখান থেকে আপডেট জানার চেষ্টা করব। বিদা, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দেখেছি যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা বেশি দগ্ধ হয়েছেন তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে, 50 জনের মতো ভর্তি আছে। বাকি যারা আহত হয়েছেন 164 জনের মতো, আমরা সংখ্যাটা জানতে পেরেছি সবশেষ। আপনি যদি জানান যে এই হাসপাতালে কতজন রোগী এসেছেন এবং তাদের অবস্থা কতজনের আশঙ্কাজনক? এই হাসপাতাল উত্তরা ঘটনাস্থল চারপাশের এলাকাটার আবহ একেবারে ভিন্ন হয়ে আছে, এখনো ভারী হয়ে আছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটু আগেই চ্যানেল 24-এর যে সরাসরি সম্প্রচারে আমরা কথা বলছিলাম, তিনি জানিয়েছেন সবশেষ তাদের হিসাব মতে প্রায় 160 জনের মতো তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, এবং যারা গুরুতর 45 জনের মতো তাদেরকে বার্ন ইউনিটে তারা স্থানান্তর করেছেন নিজ উদ্যোগে। এবং বলেছেন যাদেরকে স্থানান্তর করা হয়েছে তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক, কারণ এখানে যারা এসেছেন তার অধিকাংশের কথা তারা বলেছেন যে তাদের অধিকাংশই 35 থেকে 75% পুড়ে গিয়েছে। এবং শ্বাসনালী থেকে শুরু করে যেই বিশেষ অঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন তাদের চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, সেগুলো পুড়ে যাওয়া পরবর্তী সময়টা কেমন হয়, পরিস্থিতি কেমন হয় সেটি কিন্তু তিনি বলেছেন। এবং এখন যেই চিত্রটি আসলে দেখছেন যে একটি বাস এসে দাঁড়িয়েছেন, মানুষ একে একে উঠছেন, এটি স্বাভাবিক দিনে একরকম হলেও আজকে এই বাস আসার কারণটি একটু খুব সহজ করে জানিয়ে রাখি। এই হাসপাতালকে কেন্দ্র করে যাদের রক্ত প্রয়োজন হবে তারাই এখানে এসে জড়ো হয়েছেন, এবং যারা রক্ত দিবেন তাদেরকেই বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এই বাসগুলো দিয়ে ঢাকা মেডিকেল এবং অন্যান্য যেখানে রোগী রয়েছেন এই রক্তের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা রক্ত দান করবে তারা মূলত এই বাসগুলোতে করে সেই রক্ত যেখানে দিবেন সেখানে চলে যাচ্ছেন
বিভিন্ন জায়গায় বোর্ড ধরে স্বজনেরা এসেছেন এবং সেখানেই কিন্তু যারা রক্তদাতা রয়েছেন যুক্ত হচ্ছেন, কথা বলছেন এবং একটু পর পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের বাসগুলো আসছে, সেখানে করেই কিন্তু রক্তদানের জন্য মানুষ যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু স্বজনরা আসছেন যারা তাদের সন্তানকে খুঁজছেন, গণমাধ্যমের বিদা আরেকটি জিনিস যদি আমাকে বলেন যে হাসপাতালে আপনি অবস্থান করছেন সেখানে সক্ষমতা কিরকম, যে সব রোগীরা আসছেন ভয়াবহ অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে চিকিৎসা করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে কিনা বিদা? জি শান্তা, যেই হাসপাতালটিতে আমরা আছি উত্তরা আধুনিক হাসপাতাল, এই হাসপাতালটি মূলত ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছে, যার কারণে ঘটনা পরবর্তী সময়ে সব রোগীকে প্রথম ধাপে এখানেই আনা হয়েছে। এখানে বার্ন ইউনিট না থাকাতে প্রাথমিক চিকিৎসাটা কিন্তু এখানের চিকিৎসকরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যখন এসেছি তখন দেখেছি যে যারা ইন্টার্ন চিকিৎসক আছে, যারা এখানে এই চিকিৎসা শাস্ত্র পড়াশোনা করেন, তারা পর্যন্ত এইখানে দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র রোগীদেরকে, আহতদেরকে সেবা দানের জন্য। এবং যে কর্তব্যরত দায়িত্বরত চিকিৎসক ছিলেন, তার পাশাপাশি যে বিশেষজ্ঞরা ছিলেন বিভিন্ন বিভাগের, তারাও একযোগ হয়ে মূলত এই চিকিৎসাটা দিয়েছেন, তাদের যে প্রাথমিক চিকিৎসাটুকু, যেহেতু বার্ন ইউনিট নেই। এবং এই হাসপাতালের পক্ষ থেকেই উদ্যোগ নিয়ে যারা গুরুতর আহত ছিলেন তাদেরকে ঢাকা মেডিকেলে পৌঁছে দেওয়া হয়েছে এবং যারা আসলে প্রাথমিকভাবে এখনো আহত রয়েছে, এই ঘটনা পরবর্তী সময়ে মানসিকভাবে বিকারগ্রস্ত রয়েছে কিংবা হালকা আহত রয়েছে, তাদের মতো প্রায় 30 জনের মতো এখনো এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন বিনামূল্যে তারা চাচ্ছেন তাদের চিকিৎসাটি নিশ্চিত করতে এবং আগামী দিনে এটি যাতে কোনো মানসিক ভার তাদেরকে যাতে ভবিষ্যতে বহন করতে না হয়। ধন্যবাদ বিদা যুক্ত হবার জন্য। আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগ দেব। জুমাতুল বিদা যুক্ত হয়েছে। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। দর্শক, উত্তরার দিয়াবাড়ি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সজল শাইখ। চলে যাচ্ছি তার কাছে। সজল, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, সবশেষ খবর জানাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং নৌবাহিনীর 2টি ট্রেন এবং সেনাবাহিনীর একটি ট্রেন আনা হয়েছিল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাকে উদ্ধারের জন্য। ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর একটি ট্রেন তাকে উদ্ধারের জন্য ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর একটি ট্রেন এখান থেকে চলে গিয়েছে। বিমান বাহিনীর 2টি ট্রেন এখনো ভিতরে রয়েছে। অর্থাৎ বলা যায় যে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু এখনো এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি। তবে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে কিছু অভিভাবক এবং কিছু শিক্ষার্থী কিন্তু এখনো বেরিয়ে যাচ্ছে। এছাড়া যদি বলা যায় যে আনুষ্ঠানিকভাবে যেই উদ্ধার কাজ এখানে কিন্তু সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন ভিতরে আর কোনো আহত এবং নিহতরা কেউ নেই বলে আমাদেরকে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে। শান্তা, শামীমাকে যুক্ত করতে চাই। শামীমা সুলতানা, শুনতে পেলে জানাবেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা দগ্ধ রয়েছেন তাদেরকে দেখতে এখন পর্যন্ত দায়িত্বরত কেউ এসেছেন কিনা, আর যাদের রক্ত লাগবে তাদের কি অবস্থা? রাশেদ, এখানে আসলে দায়িত্বরত হচ্ছে মানে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি যারা অভিভাবক আছেন তারা তো আসছেনই, প্রচুর পরিমাণে যারা রাজনৈতিক দলের নেতা তাদেরকে আমরা আসতে দেখছি। এখানে শুধুমাত্র মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে শুধু আসছেন তাই নয়, তারা রীতিমতো দল বেঁধে আসছেন এবং তাদেরকে সামলাতে যারা এখানে দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং হাসপাতাল কর্তৃপক্ষের যারা দায়িত্ব পালন করছেন সবাইকেই বেগ পেতে হচ্ছে। সবাই বোঝাচ্ছেন যে এখানে যে ধরনের চিকিৎসা যাদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে এটি কিন্তু খুবই স্পর্শকাতর। আপনি জানেন যে এই ধরনের ঘটনায় সহজেই ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে, তো সেজন্য কিন্তু প্রচুর মানুষকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। প্রচুর পুলিশ এখানে আছে, প্রচুর স্বেচ্ছাসেবক আছে, কিন্তু এই যে রাজনৈতিক দলের একে একে আসা যাওয়া ঠেকানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে বিএনপির পরপর 2টি দল এসছে, একটি তাদের বিএনপি পন্থী যে আইনজীবী যারা আছেন তারা এসেছিলেন এবং বিএনপি পন্থী চিকিৎসক তারা এসেছিলেন এবং এরপরে কিন্তু ইসলামী আন্দোলন যারা যে দলটি সেই দলের পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে আপডেট নেব। শামীমাকে ধন্যবাদ। শামীমা সুলতানা যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এবং সজল শাইখ যুক্ত হয়েছিলেন উত্তরার দিয়াবাড়ি থেকে।